আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের জন্য আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অফসিসের বিভিন্ন মেনু সম্পর্কে জানবেন, মেনুর কাজগুলো জানবেন এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কিভাবে রেজাল্ট কার্ড এবং প্রত্যয়নপত্র এই অফসিস ব্যবহার করে তৈরি করবেন এবং তাদেরকে সরবরাহ করবেন। যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে চলে গেছে, তারা নতুন বিদ্যালয়ে ভর্তি হবে, সেহেতু তাদেরকে প্রত্যয়নপত্র দিতে হবে এবং আমরা রেজাল্ট কার্ড বা নম্বরপত্র বা মার্কশিট দিতে পারি। তাহলে তাদের যে পরবর্তী বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় বা হাই স্কুলে তাদের এই কাগজগুলো লাগবে। সেক্ষেত্রে আমরা এই অফসিস ব্যবহার করে খুবই সহজে এবং সুন্দরভাবে তাদেরকে এই কাগজগুলো আমরা সরবরাহ করতে পারি। তো আমরা আজকে দেখব কিভাবে অফসিসের মাধ্যমে এই কাজগুলো আমরা করব। তো শুরুতে আমরা অফসিসে লগ ইন করব। আচ্ছা, অফসিস লগ ইন করার জন্য আমরা এখান থেকে তৃতীয় অপশনে অফসিস আর পাসওয়ার্ড হিসেবে আমরা 121 ব্যবহার করব। এরপর আমরা লগ ইন করব। আচ্ছা, লগ ইন করার পর ঠিক এরকম আমরা একটি ড্যাশবোর্ড পাবো। আচ্ছা, এটা আমি বড় করে নিলাম। এখন আমার এখানে কোনো ডাটা এন্ট্রি করা নেই, সম্পূর্ণ নতুন ইনস্টল করা। তো প্রথমে আমাদের ডাটা এন্ট্রি দিতে হবে। এই জন্য আমাদের এই যে বাম পাশে যে মেনুগুলো আছে, দেখুন এই মেনুগুলা, এগুলা থেকে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে যে আছে, সর্বপ্রথম যে আছে প্রাতিষ্ঠানিক তথ্য, এই প্রাতিষ্ঠানিক তথ্যতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি করতে হবে। তো এই জন্য আমি এখানে ক্লিক দিলাম। আচ্ছা, ক্লিক দেওয়ার পর দেখুন প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য এখানে চলে আসছে। এগুলো আমাদের এখন লিখতে হবে। তো এই জন্য আমরা বাংলায় লিখব। এখান থেকে আমরা ইউনিকোড নিয়ে নিব। ইউনিকোড অবশ্যই ইউনিকোড সিলেক্ট করতে হবে, সেটা আপনার বিজয় বান্নতে করতে পারেন অথবা অবরতে করতে পারেন। যেখানে করবেন আপনারা ইউনিকোড নির্বাচন করে দিয়ে আপনারা এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন। আচ্ছা, এরপর প্রতিষ্ঠানের ধরন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এখানে EMIS কোড দিতে বলতেছে। তো এখানে আপনারা আপনাদের বিদ্যালয়ের EMIS কোডটা দিয়ে দিবেন। অবশ্যই সঠিকভাবে দিতে হবে, কোনো যেন ভুল না হয়, এবং এটা ইংরেজিতে দিতে হবে। এই কিবোর্ড থেকে, ইউনিকোড থেকে আমি এখন ইংলিশ করে নিলাম। করার পর এখানে আমরা ইংলিশে এখন EMIS কোডটা লিখব। আচ্ছা, এরপর আমাদের এই ঠিকানার ঘরে ঠিকানা লিখতে হবে। তো অবশ্যই আবার এখানে বাংলা করে নিতে হবে। নেওয়ার পর এখানে আমরা ঠিকানা লিখব। ঠিকানা বলতে আপনার বিদ্যালয় যে উপজেলায় অবস্থিত এবং জেলা, এই দুটো দিলে হয়ে যাবে। এরপর দেখুন প্রতিষ্ঠান প্রধানের পদবি। এখানে পদবি প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানের নাম, এখানে আপনার প্রধান শিক্ষকের নাম লিখবেন। এরপর আপনারা এখানে যোগাযোগ নম্বর দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ইমেল দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন। এগুলো অপশনাল, এগুলো না দিলেও সমস্যা নেই। আপনাদের দিলে দিবেন, না দিলেও কোনো সমস্যা হবে না, বাকি কাজগুলো সব করা যাবে। আচ্ছা, এরপর আমরা দেখুন নিচে আছে লগো। এখানে লগো আমরা নির্বাচন করতে পারবো। তো এখান থেকে লগো যদি আমরা সেট করি, দেখুন আমি এখানে লগোটা দেখাচ্ছি। লগোর মাপ হচ্ছে হাইট 2 ইঞ্চি, ওয়াইড 2 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ 2 করে এটা আগে বানিয়ে নিতে হবে আপনার বিদ্যালয়ের লগো। আর এখানে দেখুন হাইট 1 ইঞ্চি এবং ওয়াইড 2 ইঞ্চি, অর্থাৎ উচ্চতা হবে 1 ইঞ্চি এবং দৈর্ঘ্য যেটা আনুভূমিক এভাবে এটা হবে 2 ইঞ্চি। এটা প্রধান শিক্ষকের স্বাক্ষর এখানে অ্যাড করা যাবে। তো লগো আমি দেখি, লগোটা আমার এখানে একটা বানা আছে। লগো আমার একটা বানানো আছে, এটা আমি দেখি হচ্ছে কিনা। এই যে দেখুন লগো, এই যে দেখুন আমার লগোটা তৈরি করাই ছিল মাপ অনুসারে, এটা দেখুন অটো চলে আসছে। তো ঠিক এইভাবে আমাদের শিক্ষার্থীর প্রধান শিক্ষকের যে স্বাক্ষরটা, সেটা আমাদের স্ক্যান করে এই মাপ অনুসারে আমরা তৈরি করতে পারি ফটোশপে। তাহলে আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে কিন্তু এই মাপ ঠিক না হলে কিন্তু অ্যাডটা এখানে হবে না, আবার হলেও ঠিকমতো কাজ করবে না। তো এই জন্য আমাদের মাপটা অবশ্যই ঠিক করতে হবে, হাইট 1 ইঞ্চি এবং ওয়াইড 2 ইঞ্চি। এরপর আমরা এখানে ডানে ক্লিক দিয়ে দিব। আচ্ছা, দেখুন আমার এখানে বিদ্যালয়ের নাম চলে আসছে। তো এখন আমার দ্বিতীয় যে মেনুটা আছে সেটা হচ্ছে শ্রেণীসমূহ। তো এখানে শ্রেণীসমূহ ক্লিক দিলে দেখুন এখানে অনেক কিছু তথ্য দেখা যাচ্ছে।
হ্যাঁ, তো এগুলো আপনারা পড়ে নেবেন। তো প্রাথমিক বিদ্যালয়ের জন্য এগুলোতে কোনো হাত দেওয়ার দরকার নেই, যা আছে সব ডিফল্টভাবে করাই আছে, এখানে কিছু করতে হবে না। হ্যাঁ, তারপর আপনারা নির্দেশিকাটা একটু পড়ে নেবেন আপনাদের যদি কোনো দরকার পড়ে। আচ্ছা, এরপর দেখুন শাখা আছে। হ্যাঁ, এই শাখার এখানেও অনেকগুলো বর্ণনা দেওয়া আছে, ব্যবহার নির্দেশিকা আপনারা পড়ে নেবেন। এখানে শাখা ক খ গ ঘ। হ্যাঁ, আর প্রথমে যেহেতু 0 ব্যবহার করা আছে, এখানে ড্যাশ দেওয়া আছে। এখানে ড্যাশের জায়গায় আমরা লিখে দিতে পারি এনে অথবা প্রযোজ্য নয়। তো আমরা যদি এখানে লিখি প্রযোজ্য নয়, আমরা লিখে দিতে পারবো, অর্থাৎ প্রযোজ্য নয় বলতে আমাদের শাখা নাই। হ্যাঁ, আমরা এখানে লিখে দিতে পারবো। এরপর আচ্ছা, আমরা এখানে ক্লোজ দিলেই এটা অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখুন অপশন আছে যে বিষয় ও নম্বর বন্টন। হ্যাঁ, বিষয় নম্বর বন্টন, এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এই অপশনটা আসছে। অনেক সময় দেখবেন যে এখানকার এই যে তথ্যগুলা মানে নির্দেশিকাটা অনেক সময় এই গোল গোল বা বক্স বক্স হয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা এগুলাতে ক্লিক দিয়ে দিবেন, এই লেখাটার মধ্যে ক্লিক দিবেন, তাহলে কিন্তু এগুলা গোল গোল বা বক্স বক্স চলে গিয়ে আপনার লেখা দেখাবেন। তারপরেও যদি আপনাদের লেখা দেখতে সমস্যা হয়, তাহলে মনে করবেন যে আপনার পিসি বা কম্পিউটারে ল্যাপটপে আপনার ফন্ট সমস্যা। সেক্ষেত্রে আপনাকে ইউনিকোডের ফন্টগুলা সেট আপ দিলে এগুলা সব দেখতে পাবেন, যেহেতু এগুলো ইউনিকোডে দেওয়া আছে। আচ্ছা, এরপর এখানে দেখুন আমাদের যে নির্দেশিকা আছে সেগুলো আপনারা পড়ে নেবেন। আর এখানে দেখুন যে আমার প্রথম শ্রেণী, তো আমার যেহেতু পঞ্চম শ্রেণীর কাজটা আমি দেখাবো, সেক্ষেত্রে আমি পঞ্চম শ্রেণীর বিষয় নম্বর বন্টনগুলো ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা যে কোনো একটা বিষয় দেখলেই আপনার বাকিগুলোর মানে যে কোনো একটা শ্রেণী দেখলেই আপনার বাকি শ্রেণীগুলোও করতে পারবেন। তো আমি এখন আপাতত পঞ্চম শ্রেণীটা দেখাচ্ছি। শ্রেণী পঞ্চম দিলাম আমি, এখানে আমি ক্রমিক নম্বর 1 দেব। তো অবশ্যই ইংরেজিতে দিতে হবে, আমি এখানে ইংরেজি 1 দিয়ে দিলাম। হ্যাঁ, 1 দেওয়ার পর আমি কিবোর্ড থেকে ট্যাব চাপবো, অথবা অ্যারো কি চাপলেও ঘর পরিবর্তন হবে, অথবা মাউস দিয়ে এখানে ক্লিক করলেও হবে। আচ্ছা, মাউস দিয়ে আমি ক্লিক করে বিষয় বাংলা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে পূর্ণমান আমার 100। হ্যাঁ, তারপর বিষয়ের ধরন অবশ্যই কম্পালসরি। ঠিক একইভাবে আমার পরবর্তী কাজগুলো করতে হবে। আচ্ছা, দেখুন একেবারে 7 নম্বরে এবার হচ্ছে আমার অপশনাল সাবজেক্ট শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা। এটা নির্বাচন করব, মার্ক হচ্ছে 50। এরপর এটা সিলেক্ট সাপ্লিমেন্টারি ইলেকটিভ অপশনাল, আপনারা যে কোনো একটা করে দিতে পারেন, তো আমি অপশনাল দিলাম। এরপর 8 নম্বরে তো এখান দেখুন শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা, চারুকালু করা, সঙ্গীত, এগুলো 50-50 করে হয়। হ্যাঁ, এখন আপনাদের যদি অন্য কোনো মার্ক হয়, যেমন 25 মার্ক হয় বা 100 মার্ক হয়, সেক্ষেত্রে আপনার মার্কগুলো আপনাদের ঠিক করে নেবেন, এবং এগুলো অপশনাল না কম্পালসরি সেগুলো আপনার নির্বাচন করে দেবেন। আচ্ছা, তো এই 9টা সাবজেক্ট আমি দিয়ে দিলাম। হ্যাঁ, 9টা সাবজেক্ট আমার দেওয়ার পর এগুলো কিন্তু অটো সেভ হবে, কোনো সেভ অপশন নেই। এই ক্লোজ বাটনে ক্লিক দিলে অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপর এখানে আরেকটা অপশন দেখাই আপনাদের। এখানে যদি আপনার এই নির্ধারিত সাবজেক্টগুলো না থাকে, হ্যাঁ, যে সাবজেক্টগুলো আমরা নিলাম ড্রপ ডাউন মেনু থেকে না থাকে, সেক্ষেত্রে আপনার সাবজেক্ট যোগ করতে গেলে এই যে অ্যাড মোর সাবজেক্ট আছে, এখানে ক্লিক দিলে আপনারা সাবজেক্ট যোগ করতে পারবেন। এখানে ডিফল্টভাবে অনেক সাবজেক্টের নাম দেওয়া আছে, জাস্ট আপনারা এখান থেকে এই যে অত্র প্রতিষ্ঠানের পাঠ্য বিষয়, এই পাঠ্য বিষয় এখানে বক্সে ক্লিক দেওয়ার পরে আপনারা অ্যাড সাবজেক্ট ক্লিক করলেই অটো এই লিস্টে চলে আসবে, অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো প্রাথমিক বিদ্যালয়ের জন্য এখানে কোনো কিছু করার দরকার নেই। অটো যেগুলো সাবজেক্ট প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বিষয়, হ্যাঁ, অধিদপ্তর নির্দেশিত, সেগুলো এখানে অ্যাড করাই আছে, আপনাদের এখানে কিছু করতে হবে না। আচ্ছা, এরপর এখানে আরেকটা অপশন আছে মিসসেলেনিয়াস সেটিং, এটাতে যদি আমরা ক্লিক দিই, এখানে দেখুন শতকরা পাস নম্বর 33। তো আপনারা যদি 33% পাস দেখান, সেক্ষেত্রে 33 থাকবে। আর আপনারা যদি মনে করেন যে না আমরা 35-এ দেখাবো বা 40 নম্বর আমরা পাস দেখাবো, সেক্ষেত্রে আপনারা 40 সেট করে দিবেন। তাহলে 40-এর নিচে যে শিক্ষার্থী মার্ক পাবে সেটা ফেল হয়ে যাবে, এবং 40-এর উপরে গেলে সেটা পাস হবে। হ্যাঁ, আর মেধাস্থান নির্ধারণে সহপাঠ্যক্রমিক বিষয় ব্যবহৃত হবে, অর্থাৎ আমাদের যে মূল সাবজেক্ট 6টি, এই 6টির পরে বাকি যে অপশনাল সাবজেক্টগুলো, সেগুলোও যদি মেধাক্রম বা মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে লাগে, সেক্ষেত্রে আমাদের টিক চিহ্ন দিতে হবে। আর যদি আমরা টিক চিহ্নটা না দেই, হ্যাঁ, তাহলে শুধুমাত্র মূল পাঠ্য বিষয় 6টি, এই 6টির আলোকেই মেধাস্থান বা মেরিট লিস্ট তৈরি হবে। তো এই সেটিংটা ঠিক করার পর আপনাদের প্রয়োজন মতো আপনারা এটা ঠিক করতে পারবেন।
তারপর এখানে ডান ক্লিক দিবেন, হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে পঞ্চম শ্রেণীর বিষয় এবং নম্বর বন্টন গুলো সেট করলাম। তো আপনারা ঠিক এই দেখানো নিয়মেই আপনারা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর মার্কগুলো ঠিক করে নেবেন। প্রথম শ্রেণীর ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত এই তিনটা সাবজেক্ট কম্পালসরি থাকবে, আর বাকিগুলো আপনারা সব অপশনাল বা ইলেকটিভ বা সাপ্লিমেন্টারি হিসেবে দিয়ে দিবেন। এবং কত মার্কের মধ্যে আপনাদের হয়েছে পরীক্ষা আপনার উপজেলায় বা আপনার জেলায়, সেটা আপনারা নির্বাচন করবেন। আমার দিনাজপুর জেলার ক্ষেত্রে এটা আমি দেখালাম, ঠিক এইভাবে হবে। আচ্ছা, এটা করার পর আপনারা এন্ট্রি করার পর এখানে ক্লোজে ক্লিক দিয়ে দিবেন। আচ্ছা, ক্লোজ আমি ক্লিক দিয়ে দিলাম। এরপর দেখুন আমার অপশন আছে শিক্ষার্থী এন্ট্রি। হ্যাঁ, শিক্ষার্থী এন্ট্রিতে আমি ক্লিক দিব। আচ্ছা, শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। সেভ এন্ড নিউ, অর্থাৎ আমার শিক্ষার্থী এন্ট্রি করার পর সেভ নিউ ক্লিক দিলে আমার সেভ হয়ে নতুন অপশনে যাবে। সেভ ক্লোজ, অর্থাৎ সেভ দিয়ে আমার এটা উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, পেজটা ক্লোজ হয়ে যাবে। ক্যান্সেল এন্ট্রি, অর্থাৎ আমি অর্ধেক এন্ট্রি করার পর হয়তো আর এন্ট্রি করতে চাচ্ছি না বা কোনো কারণবশত ব্যস্ততার কারণে আমি আর আগাইতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা ক্যান্সেল এন্ট্রি দিলে এন্ট্রিটা ক্যান্সেল হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এখানে আছে ডিলিট জাঙ্ক ডাটা। কোনো স্টুডেন্টের তথ্য আমাদের ডিলিট করলে এখানে গিয়ে থাকবে, সেখান থেকে আমাদের এই ডিলিট জাঙ্ক ডাটা হিসেবে ক্লিক করে সেটাকে মুছে দিতে হবে। আরেকটা অপশন আছে ইম্পোর্ট ফ্রম ওয়ার্ড অথবা এক্সেল। এখান থেকে আমরা ওয়ার্ড ফাইল থেকে বা এক্সেল ফাইল থেকেও আমরা তথ্যগুলো এখানে ইনপুট করতে পারবো। হ্যাঁ, তবে অবশ্যই ইনপুট করতে গেলে আমাদের সেই হিসাবে আমাদের এই যে ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট হিসেবে আমাদের আগেই এক্সেল ফাইলে বা ওয়ার্ড ফাইলে আমাদের এটা ঠিক এইভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, এরপরে আছে ক্লোজ। ক্লোজ বলতে আমরা এই উইন্ডোটাকে ক্লোজ করার জন্য এই বাটনে ক্লিক দিলে এই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। তো এখন আমি শিক্ষার্থী এন্ট্রি করে দেখাবো যে কিভাবে শিক্ষার্থী এন্ট্রি করতে হচ্ছে। তো প্রথমে আমরা শিক্ষার্থী এন্ট্রির জন্য এখানে শ্রেণী নির্বাচন করব। যেহেতু আমি পঞ্চম শ্রেণী দেখাতে চাচ্ছি, এই জন্য পঞ্চম শ্রেণী আমি দিলাম। আপনারা বাকি শ্রেণীগুলো ঠিক একই নিয়মে নিতে পারবেন। শাখা আমার নেই, এই জন্য আমি প্রযোজ্য 9 দিলাম। আপনাদের যদি শাখা থাকে সেক্ষেত্রে আপনারা ক, খ, গ দিতে পারেন, বা এই ক, খ, গ এর জায়গায় আপনাদের বিদ্যালয়ের শাখার নামও আপনারা রেখে দিতে পারবেন। যেখানে আমি দেখালাম প্রযোজ্য 9, যেখানে আমি লিখছি ঠিক সেখানেই ক, খ এর জায়গায় আপনারা আপনাদের বিদ্যালয়ের শাখার নাম আপনারা লিখতে পারবেন। তো আচ্ছা, প্রযোজ্য 9, এখানে শিক্ষাবর্ষ 2024, অটো চলে আসবে, এখানে কিছু করার নেই, এটা অটো চলে আসবে, সাল পরিবর্তন হলে অটো এটা চলে আসবে। আচ্ছা, এরপর আমাদের কাজ হবে এই রোল নম্বর থেকে শুরু করা। আইডি নম্বরে কিছু করতে হবে না, এটা অটো আইডি নম্বর তৈরি হয়ে যাবে। আমাদের স্টার চিহ্ন আছে রোল নম্বরে, এই রোল নম্বর থেকে আমরা শুরু করব। তো এই জন্য আমরা রোল নম্বর মনে করেন আমি 1 দিলাম। আচ্ছা, এরপর কিবোর্ড থেকে আমরা ট্যাব চাপবো অথবা এন্টার চাপ দিলে আমাদের পরের বক্সে কার্সর চলে আসবে, অথবা আমরা মাউস দিয়ে আমরা ক্লিক করে পরের বক্সে আসতে পারবো। এখন আমরা এখানে নাম লিখব। নামটা অবশ্যই আমরা বাংলায় লিখব, এখানে বাংলায় নাম লেখা যাবে ইউনিকোড ফরম্যাটে। ডাক নাম অত জরুরি না, এটা না দিলেও চলবে। এরপর পিতার নাম আপনারা দিবেন। আমি জাস্ট নমুনা ব্যবহার করতেছি, এগুলো কোনো আসল তথ্য না, আমি জাস্ট নমুনা ব্যবহার করতেছি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, এরপর এখানে জন্ম তারিখ আছে। তো জন্ম তারিখটা লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে দেখব যে আমার ডেটটা কিভাবে দেওয়া আছে। আমার পিসি বা কম্পিউটারে বা ল্যাপটপে আমার ডেট ফরম্যাটটা কিভাবে আছে এটা নিচে দেখব। এখানে দেখুন আমার 12, 22, 24 আছে। তার মানে আমার মাসের নামটা, মাসটা আগে, তারপর তারিখ, তারপর সাল, ঠিক এইভাবে আমরা এখানে সাজাবো। আপনারা এখানে ড্রপডাউন থেকে এই যে এখান থেকেও করতে পারবেন, কিন্তু এখান থেকে অনেক সময় লাগে। এটা খুঁজতে খুঁজতে ওই সালে যেতে যেতে অনেক সময় লাগবে। যার জন্য আমরা এখানে লিখে দিব। তা লিখে দেওয়ার জন্য আমরা ইংরেজি করে নেব। করার পর আমার ফরম্যাট হচ্ছে প্রথমে মাস। তা মনে করেন আমি মাস দিলাম 8। তারপরে আমি মনে করেন তারিখ দিব আমি 15, তারিখ আমি 15 দিলাম। আর সাল হচ্ছে মনে করেন আমার 2014 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ইন্টার চাপ দেবো অথবা ট্যাব চাপ দেবো। দিলে অটো এখানে আমার সুন্দরভাবে দেখুন 15 আগস্ট 24, 10 বছর 4 মাস। এটা অটো তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে যেহেতু লিঙ্গ এবং ধর্ম স্টার আছে, তো আমার অবশ্যই বাধ্যতামূলক এটা দিতেই হবে। তো আমি এটা বাধ্যতামূলক এটা পূরণ করে দিলাম, ধর্ম ইসলাম দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন এতে গ্রাম আছে। তা গ্রামের নামটা আমাকে দিতে হবে, এটা আমরা বাংলা করে নেব, নিয়ে আমরা গ্রামের নামটা লিখে দিব। আচ্ছা, এরপর আমরা এখানে
আমাদের পোস্ট অফিস বা ডাকঘরের নামটা দিয়ে দিব, তারপর উপজেলা। এটা কেবলমাত্র একবার লিখলে হবে, পরে এটা অটো সেভ থাকে এবং ড্রপডাউন ব্যবহার করে পরে বসাতে হবে। শুধু একবার লিখলেই সেভ হয়ে যাবে। আচ্ছা, জেলা পর্যন্ত আমার হয়ে গেল। এখানে পাড়ার নাম আছে এবং কোড আছে, এটা ততটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, এখানে অভিভাবকের ফোন নম্বর, হ্যাঁ, বাসার ফোন নম্বর, এগুলো আপনারা দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, আপাতত এভাবেই থাকবে। আচ্ছা, মোটামুটি এভাবে দেওয়ার পরে আচ্ছা আমরা এখন সেভ করব, এই জন্য সেভ অ্যান্ড নিউ ক্লিক দেব অথবা সেভ অ্যান্ড ক্লোজ দেব। তো আমি এরপরে আবার স্টুডেন্ট এন্ট্রি করব, এই জন্য এখন আমি সেভ অ্যান্ড নিউতে ক্লিক দিলে এটা সেভ হয়ে আবার নতুন একটা ফর্ম ওপেন হবে। হ্যাঁ, দেখুন আমি সেভ অ্যান্ড নিউ দিয়ে দিছি, এখন আমার ওইটা সেভ হয়ে নতুন একটা ফর্ম চলে আসছে এবং রোল নম্বর 2 চলে আসছে। হ্যাঁ, তো আমি এখন রোল নম্বর 2, এখন এখানে আমি নাম লিখব। এগুলো জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য লিখতেছি, এটা কোনো আসল তথ্য না। আচ্ছা, এটা এখন আমার ঠিক একই নিয়মে আমরা জন্ম তারিখটা বসাবো, লিঙ্গ ছেলে, ধর্ম ইসলাম। আচ্ছা, এরপর দেখুন এই গ্রাম মহল্লা আছে, হ্যাঁ, এটাতে এখন ড্রপ ডাউনে ক্লিক দিলে দেখুন অটো চলে আসতেছে, আর পরেরগুলো লিখতে হবে না, একবার লিখলেই হয়ে যাবে। আচ্ছা, এ পর্যন্ত হয়ে গেল। এবার আমরা আবার সেভ অ্যান্ড নিউতে ক্লিক দেব। ঠিক এইভাবে আমি কয়েকটা স্টুডেন্ট তথ্য আমি এখন ইনপুট দিচ্ছি। আচ্ছা, আমি 5 পর্যন্ত স্টুডেন্ট তথ্য এন্ট্রি করলাম, এবার আমি আর করব না, এখন আমি 7 ক্লোজ দিয়ে দিব। আচ্ছা, আমি 7 ক্লোজ দিয়ে দিলাম, তাহলে এটা আমার সেভ হয়ে যাবে। দেখুন এই যে আমার পঞ্চম শ্রেণীতে স্টুডেন্ট শিক্ষার্থী দেখাচ্ছে, স্টুডেন্ট সংখ্যা দেখাচ্ছে বালক 1, বালিকা 4, মোট 5। হ্যাঁ, এটা আমার এখানে দেখাচ্ছে। আর এখানে ধর্মভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দেখুন, আমার পঞ্চম শ্রেণীতে মুসলিম দেখাচ্ছে 2, হিন্দু দেখাচ্ছে 3, মোট 2, 3। হ্যাঁ, এখানে ধর্মভিত্তিক দেখাবে আর এখানে বালক বালিকা হিসেবে দেখাবে, এটা অটো সেট করা আছে, এভাবে চলে আসবে। তো আমার এখন দেখুন শিক্ষার্থী এন্ট্রি শেষ। এখন আমার এখানে দেখুন শিক্ষার্থী তথ্য। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার্থী এন্ট্রি করার পর পরবর্তীতে আমাদের কোনো সংশোধন করার প্রয়োজন হতে পারে, বা মায়ের নাম বা শিক্ষার্থীর নাম, আর সেক্ষেত্রে আমরা এখান থেকে সংশোধন করতে পারবো। এই জন্য দেখুন আমি শিক্ষার্থী তথ্য এখানে ক্লিক দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আমি শ্রেণী নির্বাচন করব, আর এখান থেকে শাখা প্রযোজ্য নয়, আপনাদের শাখা থাকলে শাখা নির্বাচন করে দেবেন, তাহলে অটোমেটিক এখানে আপনার স্টুডেন্টটা দেখাবে, শো করবে। যেমন আমার 1 স্টুডেন্টকে দেখাচ্ছে এখানে, আমি যদি এখন 2 স্টুডেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে আমার দেখুন এই যে নেক্সট রেকর্ড, এই নেক্সট রেকর্ডে ক্লিক দিলে 2 নম্বর স্টুডেন্ট দেখাবে। এভাবে নেক্সট করলে আমার বাকি স্টুডেন্টগুলো একটার পর একটা আমার এখানে আসবে। হ্যাঁ, তো এখান থেকে আমি যদি কোনো স্টুডেন্ট সংশোধন করতে চাই, মনে করেন আমি পলি মহন্ত, হ্যাঁ, তো এই নামটা আমি সংশোধন করব, সেক্ষেত্রে আমার এখানে মনে করেন আমি রায় দিয়ে দিব। দেখুন পলি মহন্ত থেকে আমি পলি রায় করলাম। হ্যাঁ, এটা জাস্ট এখানে আমি লিখে দিব, তাহলে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, এমনকি কোথাও আমাকে সেভও করতে হবে না, এটা অটো এখানে সেভ হয়ে যাবে। দেখুন আমার এখানে অটো সেভ হয়ে যাচ্ছে, এই নেক্সট রেকর্ড দেখুন অটো সেভ হয়ে গেছে। অর্থাৎ এটা এখান থেকে সংশোধন করা যাবে ইচ্ছে মতো। হ্যাঁ, সংশোধন করলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, এরপর আমরা এটা সংশোধন করার পর বা দেখার পর, বা কোনো তথ্য বাকি যদি থাকে, মনে করেন পিতামাতার নাম বাকি আছে, যেমন আমি এখানে জন্ম তারিখটা ফাঁকা রাখছি, জন্ম তারিখ দেইনি, তো আমি এখন এখানে জন্ম তারিখটাও দিতে পারবো। আচ্ছা, এভাবে আমরা শিক্ষার্থী তথ্য আপডেট করতে পারবো। আচ্ছা, আপডেট করা হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক দেবো, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। তো আমার শিক্ষার্থী তথ্য এন্ট্রি এবং শিক্ষার্থী তথ্য হয়ে গেল। আচ্ছা, এখানে দেখুন একটা হাজিরার বিষয় আছে। হাজিরা যেহেতু আমাদের এখন বিদ্যালয় বন্ধ, হাজিরা করতে হবে না, তারপর আমি দেখাচ্ছি আপনারা হাজিরাটা কিভাবে করবেন। এখানে হাজিরাতে যদি আমরা ক্লিক দেই, হ্যাঁ, দেখুন এখানে স্টুডেন্ট নাম আসবে, এখানে শ্রেণীর নাম আমি দেখাচ্ছি, দেখুন পঞ্চম শ্রেণী। হ্যাঁ, পঞ্চম শ্রেণী আমি দিলাম, শাখা আমার নাই। আচ্ছা, মনে করেন আজকে 22 তারিখ, হ্যাঁ 22 ডিসেম্বর তারিখে আমি হাজিরা করব। সেক্ষেত্রে আমাকে এখানে দেখুন কোনো স্টুডেন্ট নাম দেখাচ্ছে না, তো আমি সার্চ স্টুডেন্ট নামে যে অপশনটা আছে, হ্যাঁ, এই সার্চ স্টুডেন্ট, এখানে আমরা ক্লিক দিলে স্টুডেন্টগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, তো এখন আমরা দেখুন এটা ডিফল্টভাবে প্রেজেন্ট করাই আছে, সবাই প্রেজেন্ট। এখন এখান থেকে শুধু আমাদের করতে হবে অ্যাবসেন্টটা। মনে করেন আজকে এই যে রোল 2, হ্যাঁ, আসেনি, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক দিয়ে এটাকে আমরা অ্যাবসেন্ট করে দেব। হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, মনে করেন এই যে 5 রোল আসেনি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাবসেন্ট করে দেব, তাহলে কিন্তু এটা
অ্যাবসেন্ট হয়ে যাবে। তো এভাবে আমরা এখান থেকে আমরা হাজিরাটা করতে পারবো। অটো সবাই প্রেজেন্ট থাকবে, শুধু যারা যারা আসেনি তাদেরকে অ্যাবসেন্ট করে দিলেই হয়ে যাবে, হাজিরা হয়ে যাবে। আচ্ছা, হাজিরা করার পরে দেখুন এখানে এই যে রিপোর্ট টু ইউএ, শিক্ষা অফিসারের কাছে রিপোর্ট পাঠানো যাবে, রিপোর্ট তৈরি করা যাবে। আচ্ছা, তারপরে মেসেজ পাঠানো যাবে, যদিও এটার মেসেজের অপশনটা এখনও চালু করা হয়নি। তো যখন চালু করা হবে তখন আপনারা এখান থেকে মেসেজ পাঠাতে পারবেন, যে স্টুডেন্ট আসেনি তাদেরকে আপনারা মেসেজ পাঠাতে পারবেন, এরকম অপশন এখানে করা আছে। আচ্ছা, তারপর স্টেটমেন্ট, আপনার হাজিরা স্টেটমেন্টটা মাসিক তৈরি করা যাবে। তারপর এখানে সব রিফ্রেশ এবং ক্লোজ। রিফ্রেশ দিলে আপনার রিফ্রেশ হবে। তারপরে আমরা ক্লোজ করব। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিই হাজিরা। দেখুন এই হাজিরা আমরা যেটা করব, প্রতি দৈনিক হাজিরা, হাজিরার প্রেক্ষিতে আমাদের এখানে গ্রাফ তৈরি হবে। প্রতিটা শ্রেণীর গ্রাফ এখানে স্টুডেন্ট পার্সেন্টেজ হিসেবে এখানে গ্রাফ তৈরি হবে। আজকে আমার 22 তারিখে আমি করলাম, দেখুন 22 তারিখে এটা আমার গ্রাফ। তো এভাবে প্রত্যেক মাসে প্রতিদিনকার তথ্য এখানে গ্রাফ আকারে দেখাবে। আচ্ছা, এরপর দেখুন অর্জন উপযোগী যোগ্যতা এবং ধারাবাহিক মূল্যায়ন, এই দুটো অপশন 1-2 এর জন্য প্রযোজ্য। তো কাজে আমি এখন যেহেতু 1-2 এর দেখাচ্ছি না, তো আমি এই দুটাকে স্কিপ করতেছি। পরবর্তীতে যখন 1-2 এর জন্য দেখাবো তখন এই আরেকটা ভিডিওতে না এটা দেখানো যাবে। তো আমি এই দুটা বিষয় স্কিপ করে আমি এখন চলে আসলাম পরীক্ষা সংক্রান্ত, আমি এখানে চলে আসলাম। আচ্ছা, এখানে দেখুন এই যে পরীক্ষার নাম সংক্রান্ত, এটা ডিফল্টভাবে পরীক্ষার নাম দেওয়াই আছে। প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক, এখানে আপনাদের কিছু করতে হবে না। আচ্ছা, এরপর দেখুন প্রবেশপত্র অর্থাৎ ডেস্ক লেভেল, এখান থেকে প্রবেশপত্র করা যাবে। তো দেখুন আমরা প্রবেশপত্রটা কিভাবে তৈরি করব। দেখুন পরীক্ষার নাম আমাদের মনে করেন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, শ্রেণী আমার যেহেতু পঞ্চম শ্রেণীতে স্টুডেন্ট আমি এন্ট্রি করছি, পঞ্চম নির্বাচন করলাম, শাখা প্রযোজনায় ঠিক আছে। এরপর এখানে দেখুন এই যে পরীক্ষা রুটিন, পরীক্ষা রুটিনে আমি যদি এখানে ক্লিক দেই, তাহলে কিন্তু এখানে আমার পরীক্ষা রুটিনের একটা অপশন চলে আসবে। কোন দিন কি পরীক্ষা সবগুলো আমি এখানে আগে সিলেক্ট করব। এগুলো সব এডিট করা যাবে। এগুলো সব এডিট করে আমার রুটিনটা আমাকে, আমার বিদ্যালয়ের যে রুটিন সেই রুটিন মাফিক আমাকে এটা ঠিক করা যাবে। আচ্ছা, করার পর এখানে দেখুন এই যে আবার শ্রেণী আছে, শ্রেণী দিলে পঞ্চম শ্রেণীর জন্য সুন্দরভাবে এটা চলে আসছে। তো এটা হচ্ছে পরীক্ষা রুটিন। তো এটাতে আমি ক্লোজ করে দিই। আচ্ছা, এরপর দেখুন ডেস্ক লেভেল, অর্থাৎ পরীক্ষার যে সিট প্ল্যান আমরা করি, হয়তো কোথাও নাও করতে পারেন, তবে আমাদের এদিকে আমরা সিট প্ল্যান করি, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে সিট নাম্বার বসাই আমরা সিটে। তো সেক্ষেত্রে আমরা এই ডেস্ক লেভেলটা এখান থেকে করে নিতে পারবো। এটাতে ক্লিক দিলে এখানে দেখুন এই যে দেখুন আমার এই সিট প্ল্যান তৈরি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য নাম, বাবার নাম, মায়ের নাম এবং রোল নম্বর সুন্দর হয়ে আসছে। এটা A4 সাইজে প্রিন্ট হবে এবং প্রিন্ট করার পর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা একটা করে কেটে কেটে আমরা সিটে বসিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে ডেস্ক লেভেল। আর এটা হচ্ছে প্রবেশপত্র। প্রবেশপত্র হচ্ছে রুটিন ছাড়া প্রবেশপত্র, আমরা শিক্ষার্থীর প্রবেশপত্র আমরা দিতে পারবো। দেখুন এইখান থেকে A4 সাইজের পাতায় প্রিন্ট করে একটা একটা করে কেটে কেটে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদাভাবে দিতে পারবো। এই হচ্ছে প্রবেশপত্র। আর রুটিন ছাড়া, আর রুটিন সহ দিলে রুটিন সহ তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের রুটিনটা আগেই ঠিক করে দিতে হবে। দেখুন এই যে উপরে প্রবেশপত্র, শিক্ষার্থীর তথ্য, আর নিচে পরীক্ষা রুটিনের তথ্য। এখানে প্রধান শিক্ষকের সই থাকবে, এখানে শ্রেণী শিক্ষকের সই থাকবে। তো এভাবে আমরা প্রবেশপত্র এবং ডেস্ক লেভেল এখান থেকে তৈরি করতে পারবো। তো এটাকে আমি ক্লোজ করি। এবার দেখি আমরা নম্বর এন্ট্রি এবং ফলাফল প্রক্রিয়াকরণ। এখানে আমরা চলে আসলাম। তো নম্বর এন্ট্রি ফলাফল আমি চলে আসছি। তো এখানে এসে আমাকে নম্বর এন্ট্রি দিতে হবে, এই জন্য আমি এখান থেকে আমি পঞ্চম শ্রেণী নির্বাচন করলাম। শাখা আমার প্রযোজ্য নয় থাকলো, পরীক্ষার নাম হচ্ছে তৃতীয় প্রান্তিক, আমি দিয়ে দিলাম। এখন এখানে আমার দেখুন কোনো স্টুডেন্ট তথ্য আসেনি বা দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমি এখানে এই সার্চ স্টুডেন্ট যে অপশনটা আছে, এই মেনুতে আমি ক্লিক দিলে এখানে স্টুডেন্ট নামগুলো চলে আসবে। এখানে যদি কোনো স্টুডেন্ট নাম দেখতে না পান অবশ্যই আপনারা সার্চ স্টুডেন্টে ক্লিক দিবেন, তাহলে নামগুলো চলে আসবে। আচ্ছা, এরপর আমরা এখানে নম্বরগুলো এন্ট্রি দেব। তো নম্বর এন্ট্রি অবশ্যই আমাদের ইংরেজিতে দিতে হবে। তো আমি এখন নমুনা হিসেবে কয়েকটা নাম্বার আমরা এন্ট্রি করতেছি। দেখুন জাস্ট নমুনা আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, দেখুন আমার নমুনা এন্ট্রি করা শেষ। এবং এন্ট্রি নাম মার্ক এন্ট্রি করার পরপরই দেখুন এগুলো অটো মোড হয়ে যাবে
এবং এখানে সর্বমোট হবে। হ্যাঁ, তারপর এখানে দেখুন আমরা জিপিএটা অটোমেটিক চলে আসবে। তো এভাবে আমরা এই নাম্বার এন্ট্রিগুলো দিব। আচ্ছা, নাম্বার এন্ট্রি করার পর আমাদের যে কাজ সেটা হবে, দেখুন এখানে এই যে ফলাফল প্রিন্ট। হ্যাঁ, ফলাফল প্রিন্টে আমাদের এখানে একটা অপশন আছে টেবুলেশন শিট, তারপর আছে মেরিট লিস্ট, নম্বরপত্র। তো আমরা টেবুলেশন যদি করি, আচ্ছা এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের জন্য অফিস কপি। এটাতে ক্লিক দিলে আমাদের বিদ্যালয়ের জন্য অফিস কপি এখানে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা অফিসে প্রিন্ট করে রেখে দেবো অফিসের জন্য পরবর্তী ব্যবহারের জন্য। আচ্ছা, এটা আমি ক্লোজ করতেছি। এরপর দেখুন মেরিট লিস্ট। মেরিট লিস্টে যদি আমি ক্লিক দিই, হ্যাঁ, তাহলে এখানে মেরিট লিস্ট তৈরি হবে। হ্যাঁ, শিক্ষার্থীদের মেধাক্রম হিসেবে এখানে লিস্ট তৈরি হবে। দেখুন এই যে রোল নম্বর হচ্ছে এগুলো আগের রোল নম্বর, আর নতুন মেধাক্রম হচ্ছে এটা নতুন মেধাক্রম। হ্যাঁ, প্রথম সারিটা হচ্ছে মেধাক্রম, এটা হচ্ছে আগের পুরাতন রোল নম্বর। তো আমি এটা ক্লোজ করলাম। এরপর দেখুন নম্বরপত্র। হ্যাঁ, নম্বরপত্রে যদি আমি ক্লিক দিই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে নম্বরপত্র তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে এই যে ইরর দেখাচ্ছে, তো এটাকে আমি ক্লোজ করে দিই। আচ্ছা, আবার নতুন করে আসতেছি। আচ্ছা, আমি এখন দেখি নম্বরপত্রটা। হ্যাঁ, দেখুন নম্বরপত্র এখানে সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন, এখানে কেবলমাত্র তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রেক্ষিতেই নম্বরপত্রটা তৈরি হয়েছে। এখানে প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিকের কোনো তথ্য উল্লেখ নেই। যেহেতু আমরা প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিকের মার্ক এন্ট্রি করিনি, তাই শুধুমাত্র তৃতীয় প্রান্তিকের মার্কের উপর ভিত্তিতেই এখানে নম্বরপত্র বা মেধাক্রমটা তৈরি হবে। তো আপনারা যদি প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিকের মার্ক এন্ট্রি করেন, সেক্ষেত্রে অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক সবগুলো মিলেই সমন্বিত রেজাল্ট তৈরি হবে। তো এখানে আরেকটা বিষয়, যে আপনারা যদি চান যে আমরা ক্লাস ভিত্তিক বা জিপিএ ভিত্তিক প্রত্যয়নপত্র তৈরি, রেজাল্ট শিট তৈরি করবো, নম্বরপত্র বা মার্কশিট, সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন জিপিএ ভিত্তিক মার্কশিট প্রত্যয়নপত্র। হ্যাঁ, এখানে জাস্ট আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্লিক দিলে আপনাদের জিপিএ ভিত্তিক নম্বরপত্রটা তৈরি হবে। এখানে দেখুন এই যে, এবার দেখুন এই যে লেটার গেট এ প্লাস এ, এভাবে আপনাদের রেজাল্ট শিটটা তৈরি হবে, মার্কশিট। আর যদি আপনারা এটা দেখাতে না চান, সেক্ষেত্রে আপনারা এখানে টিক চিহ্ন তুলে দিয়ে নম্বরপত্রে ক্লিক দিলে আপনাদের এই শিক্ষণ অগ্রগতি, এইভাবে আপনাদের রেজাল্ট শিট তৈরি হবে, মার্কশিটটা। আচ্ছা, এটা গেল নম্বরপত্র বা মার্কশিটের কাজ। এরপর এখানে নিচে দেখুন, এখানে পিডিএফ তৈরি, অর্থাৎ আপনারা এই টেবুলেশন, মেরিট লিস্ট, নম্বরপত্র, হ্যাঁ, টেবুলেশন, মেরিট লিস্ট, নম্বরপত্র, এগুলো আপনারা পিডিএফ আকারে আপনার পিসিতে বা ল্যাপটপে আপনারা রেখে দিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক দিলে পিডিএফ তৈরি হবে এবং পিডিএফটা আপনার ডি ড্রাইভের অফিস ফোল্ডারেই জমা হবে। তো আমি দেখুন আপনাদের দেখাচ্ছি, যেমন আমি এই টেবুলেশন শিট এটাকে আমি পিডিএফ করতে যাচ্ছি। হ্যাঁ, তো দেখুন আমার এটা পিডিএফ হয়ে গেছে। হ্যাঁ, এটা পিডিএফ হয়ে গেছে এবং এই পিডিএফটা আমি পাবো কোথায়? এটা পিডিএফ হয়েছে আমার, দেখুন এই যে পিডিএফ আইকন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা পিডিএফ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটা পিডিএফ হয়ে সেভ হবে কোথায় আপনাদের দেখাচ্ছি। এটা আপনার পিসিতে এই যে ডি ড্রাইভ আছে, হ্যাঁ, আপনার ডি ড্রাইভে যাবেন, তারপর অফিস ফোল্ডারে যাবেন, তাই প্রাইমারিতে যাবেন। এরপর এখানে দেখুন এই যে পিডিএফ ফাইলস নামে যে একটা ফোল্ডার আছে, এখানে যাবেন। এই যে দেখুন, হ্যাঁ, এই যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, এই আমার পিডিএফ ফাইলটা এখানে তৈরি হয়ে জমা হয়ে গেছে, অটোমেটিক সেভ হয়ে গেছে। আপনাদের সেভ করতে হবে না, এটা অটো এখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে পিডিএফ ফাইল। তো এরপর এখানে আরেকটা অপশন আছে, দেখুন শ্রেণী মাইগ্রেশন। শ্রেণী মাইগ্রেশন অর্থাৎ যখন আমাদের এক ক্লাস থেকে আরেক ক্লাস, যেমন এখন আমার বছর শেষ, হ্যাঁ, ডিসেম্বর মাস চলতেছে, ডিসেম্বর মাস ক্লোজ হলে জানুয়ারিতে নতুন প্রত্যেকটা স্টুডেন্ট নতুন শ্রেণীতে উন্নীত হবে। হ্যাঁ, সেক্ষেত্রে শ্রেণী মাইগ্রেশন আমরা করব। হ্যাঁ, শ্রেণী মাইগ্রেশন করলে তাহলে আমাদের নতুন করে স্টুডেন্ট নাম আর লিখতে হবে না। তো এটা আমি পরে দেখাবো, অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাবো শ্রেণী মাইগ্রেশন। তো এরপর দেখুন আমাদের এখানে প্রত্যয়নপত্র আছে। তো প্রত্যয়নপত্র, এখানে প্রত্যয়নপত্রের ডিজাইন আছে, একটা আছে সিআরভিএস ফরম্যাট আর একটা অফিস ফরম্যাট। তো সিআরভিএস যদি আমরা ক্লিক দেই, তাহলে এটা সিআরভিএস ফরম্যাটে প্রত্যয়নপত্র তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা আমরা প্রিন্ট দিয়ে শিক্ষার্থীদের দিতে পারবো। এটা আছে সিআরভিএস ফরম্যাট। আর নিচে আরেকটা অপশন আছে যে প্রত্যয়নপত্র, এটা প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র, এটা শিরোনাম। আপনারা প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র যেটা দেখাতে চান সেটাই দেবেন, দিয়ে প্রত্যয়নপত্র প্রিন্ট এখানে ক্লিক দিলে এটা অফিস ফরম্যাটে একটা প্রত্যয়নপত্র তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আপনারা এই অফিস থেকে প্রত্যয়নপত্র শিক্ষার্থীদের দিতে পারবেন। আচ্ছা, এরপর দেখুন এটা কেবলমাত্র রোল নম্বর 1-এর ক্ষেত্রে দেখাচ্ছে। তো এর পরবর্তী স্টুডেন্টগুলোর প্রত্যয়নপত্র আপনারা কীভাবে পাবেন দেখুন। হ্যাঁ, এখান থেকে আপনারা
এই যে নিচে দেখুন রোল নম্বর 1 সিরিয়াল নম্বর 1। হ্যাঁ, এরপরে দেখুন নেক্সট পেজ, এখানে ক্লিক করলে আপনাদের পরের স্টুডেন্ট তথ্য চলে আসবে। দেখুন 2 3 4। হ্যাঁ, এভাবে একটার পর একটা স্টুডেন্টের তথ্য আপনারা প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে শিক্ষার্থীগুলো এন্ট্রি করলাম এখানে, হয়তো কোনো স্টুডেন্ট আমার বিদ্যালয়ে ছেড়ে চলে গেছে, হয় এরকম সচরাচর হয়, এক স্টুডেন্ট অন্য বিদ্যালয়ে চলে যায় বা কেউ মাদ্রাসায় যায়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কিভাবে স্টুডেন্টটা বাদ দিবেন, তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা বাদ দিবেন। এই যে এখানে দেখুন শিক্ষার্থীর তথ্য, এখানে আপনারা আসবেন। আসার পর আপনারা এখান থেকে দেখুন পঞ্চম শ্রেণী আমি নির্বাচন করলাম। আচ্ছা, পঞ্চম শ্রেণী নির্বাচন করার পর মনে করেন আমার 4 রোল কিংবা 5 রোল আমার নেই। আচ্ছা, আমি নেক্সট ক্লিক করে আমি 4 রোলে আসলাম। আচ্ছা, 4 রোলে আসলাম। আচ্ছা, 4 রোলে আসার পর দেখুন, আচ্ছা দেখুন মনে করেন আমার এই পলি রায় স্টুডেন্ট আমার নেই। হ্যাঁ, আমার স্টুডেন্ট বিদ্যালয়ে নেই, অন্য বিদ্যালয়ে চলে গেছে। সেক্ষেত্রে আমরা এখানে এই রোলের মধ্যে অন্য স্টুডেন্টকে রিপ্লেস করতে পারবো। মনে করেন পলি রায় নেই, এখানে অন্য স্টুডেন্টকে আমি রিপ্লেস দিলে অন্য স্টুডেন্ট আমি নাম লিখবো, হ্যাঁ, বাবার নাম লিখবো, মায়ের নাম লিখবো, এখানে ধর্ম, ঠিকানা, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এটা হলো রিপ্লেসের ক্ষেত্রে। আর যদি আমি সরাসরি ডিলিট করতে চাই, যে এই স্টুডেন্ট আমার নাই, এখানে আমি এই রোলে কাউকে আমি রিপ্লেসও করিনি, ওই রোল ফাঁকাই আছে আমার, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দেব। এই যে দেখুন, এই যে অপশন দেওয়া আছে ডিলিট। হ্যাঁ, তো ডিলিট দেওয়া আছে, এই ডিলিট স্টুডেন্ট ক্লিক দিলে এটা ডিলিট হয়ে যাবে। দেখুন আমি এখন এখানে ডিলিট করে দিলাম। এই যে দেখুন, হ্যাঁ, আর ইউ অ্যাবাউট টু ডিলিট 1 রেকর্ড, অর্থাৎ আপনি কি একটা রেকর্ড ডিলিট করতে যাচ্ছে, আর আমি ইয়েস দিলেই এই স্টুডেন্টের তথ্য আমার ডিলিট হয়ে যাবে। দেখুন আমি এখন প্রিভিয়াসে যাচ্ছি, দেখুন এখানে আমার রোল দেখাচ্ছে 3, আমি নেক্সট রেকর্ড যাচ্ছি, রোল দেখাচ্ছে আমার 5, অর্থাৎ 4 রোলটা আমার মুছে গেছে। এখান থেকে আমার 4 রোলটা মুছে গেছে। আচ্ছা, এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমি আবার পরীক্ষা সংক্রান্ত গেলাম, নম্বর এন্ট্রি ফলাফল প্রক্রিয়াকরণ। এখানে আমি পঞ্চম শ্রেণী নির্বাচন করলাম, পরীক্ষার নাম দিলাম। হ্যাঁ, এখন আমি এখান থেকে দেখুন এই যে সার্চ স্টুডেন্ট আছে, হ্যাঁ, সার্চ স্টুডেন্ট আমি ক্লিক দিব। আচ্ছা, সার্চ স্টুডেন্ট ক্লিক দিব, দেখুন আমার এখানে নাম্বারগুলো অটোমেটিক চলে আসছে যেটা আগে এন্ট্রি করলাম। কিন্তু আমি এই যে পলি রায়কে যে আমি ডিলিট করছিলাম, পলি রায় কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে পলি রায়কে ডিলিট করতে গেলে আপনারা এই যে দেখুন বাম পাশে মাউসের কার্সার ধরলে এখানে সিলেক্ট করা যাবে। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক দিয়ে ডিলিট রেকর্ড ক্লিক দিলে এটা এখান থেকে চলে যাবে। তাহলে আমার এখান থেকেও স্টুডেন্টরা চলে গেল এবং মূল সার্ভার থেকেও, মূল সফটওয়্যার থেকে স্টুডেন্টরা আমরা ডিলিট করে দিয়েছি। এভাবে আমরা শিক্ষার্থীকে ডিলিট করতে পারবো। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে দেই। তো এভাবে আমরা এই কাজগুলা প্রত্যয়নপত্র এবং পুরস্কারপত্র দিতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, দেখুন এই যে ব্যবহারকারী নামে একটা অপশন আছে। এখানে আপনারা আপনাদের স্কুলের নাম, নেম অফ ইউজার, এখানে আপনাদের স্কুলের নাম বা নিজের নাম আপনারা দিতে পারেন। হ্যাঁ, এখানে নিজের নাম বা স্কুলের নাম দিবেন, দিলে অটো সেভ হয়ে যাবে। তাহলে লগ ইন অপশনের ক্ষেত্রে এটা আপনাদের নাম দেখাবে। আর পাসওয়ার্ডের ইচ্ছা করলে আপনারা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন ডিফল্ট পাসওয়ার্ড 1 to 1 এটা দেওয়া আছে। আপনারা এখান থেকে আপনাদের মনের মতো পাসওয়ার্ডও আমরা সেট করতে পারেন। এরপর সবার শেষে আছে এক্সিট। হ্যাঁ, তো মোটামুটি এই বিষয়গুলো আমি দেখালাম। তো এভাবে আপনারা কাজগুলো করবেন এবং এভাবে বাকি শ্রেণীর শিক্ষার্থী এন্ট্রি দেবেন, নম্বর এন্ট্রি দেবেন, দিয়ে বাকি শ্রেণীর রেজাল্টগুলো আপনারা তৈরি করতে পারবেন। আর 1 2 এর বিষয়টা একটু আলাদা, যেহেতু ধারাবাহিক মূল্যায়নের প্রেক্ষিতে 1 2 এর রেজাল্টটা দিতে বলছে। তো সেক্ষেত্রে আপনারা ধারাবাহিক মূল্যায়ন তৈরি করবেন। আবার যদি মনে করেন যে এখান এভাবেই দেবেন, এভাবেই দিতে পারেন। আর ধারাবাহিক মূল্যায়নের জন্য এখানে দুটো অপশন দেওয়া আছে, অর্জন উপযোগ্যতা এবং ধারাবাহিক মূল্যায়ন। এগুলো ব্যবহার করে আপনারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট তৈরি করতে পারবেন। তো এই বিষয়গুলো আমি অন্য ভিডিওতে দেখাবো আরেকদিন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন চালু করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।